নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত। আমি সুমন চট্টোপাধ্যায়। দিন দুয়েক আগে আমার কাছে হঠাৎ পরপর দুটো ভিডিও এলো। হোয়াটসঅ্যাপ খুলে দেখি পাঠিয়েছে গর্গ চট্টোপাধ্যায়। গর্গ চট্টোপাধ্যায়ের নাম এখন বাঙালির কাছে খুবই পরিচিত। বাংলা পক্ষ নামে তার একটি সংগঠন আছে। সেই সংগঠন বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাঙালি ঐতিহ্য, বাঙালি পরম্পরা ইত্যাদি সর্বতোভাবে রক্ষা করার সংকল্প নিয়ে বেশ কিছুদিন ধরে এখানে সেখানে আন্দোলন করে বেড়াচ্ছে। কিন্তু আমি বাংলা পক্ষ নিয়ে কোনো মন্তব্য করার জন্য গর্গর নামটি উল্লেখ করলাম না। উল্লেখ করলাম তার কারণ, এই প্রতিভাবান যুবাটিকে আমি অনেক দিন ধরে চিনি। আমার মনে আছে বেশ কয়েক বছর আগে বস্টনে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল। তখন গর্গ ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি MIT সেখানে গবেষণা করে এবং হার্ভার্ড স্কোয়ারের কাছে একটা আরও বহু জাতির ছেলে মেয়েদের সঙ্গে একটা হোস্টেল জাতীয় অ্যাকোমোডেশনে একটা ঘরে থাকে। সেখানে বসে ওর সঙ্গে আমার অনেকক্ষণ আড্ডা হয়েছিল, তর্ক হয়েছিল। তখনই আমি বুঝেছিলাম যে এই ছেলেটি ভিন্ন ধাতুতে গড়া। মানে ওই আর কি, হিন্দি গানের ভাষায় বলতে গেলে ইয়ে চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত। কলকাতায় ফেরার পরে গর্গ একদিনে আমার একদিন সাপ্তাহিক একদিন লাইভে নিয়মিত লিখত। তার বাংলা গদ্য খুবই ঝরঝরে। এখন আমার চেয়ে বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও আমি গর্গকে সম্মান করি তার ব্যতিক্রমী প্রতিভার জন্য নয়। সেরকম তো আরও খুঁজলে অনেক পাওয়া যাবে। আমি এই জন্যে করি যে দেখুন, এখন একমুখী স্রোত হয়ে গেছে এ রাজ্য থেকে প্রবাসে যাওয়ার বন্দোবস্তটা। যারা প্রবাসে যায়, বিশেষ করে পশ্চিমে কিংবা মার্কিন মুলুকে, তারা সেখানে লেখাপড়া শেষ করে তারপর সেখানেই থেকে যায়। প্রচুর বিত্ত বৈভবের মালিক হয়, সুরম্য অট্টালিকা তৈরি করে, তাদের গ্যারাজে একাধিক লেটেস্ট BMW, লেক্সাস, ফারারি ইত্যাদি শোভা পায়। এবং তাদের মধ্যে কেউ কেউ শীতকালে মরশুমি পাখির সঙ্গে কলকাতায় এসে অযাচিতভাবে হয় কিছুটা জ্ঞান এবং পায়রাদের মধ্যে যেভাবে মানুষ দানা ছড়িয়ে দেয়, সেইভাবে কিছু তথাকথিত জনহিতকর কাজের জন্য কিছু কষ্টার্জিত ডলার ভাঙিয়ে ভারতীয় টাকা ছড়িয়ে তারা আবার চলে যায়। গর্গ ইচ্ছে করলে সেই রাস্তায় থাকতে পারত। তার সে যোগ্যতা, মেধা, সুযোগ সব ছিল। কিন্তু সেগুলো ত্যাগ করে সে কলকাতায় ফিরে এসেছে জন্মভূমির প্রতি তার দায়বদ্ধতাকে ব্যক্তি জীবনের আয়াস এবং সুযোগের উপরে অগ্রাধিকার দিয়ে। এটা একটা খুবই ব্যতিক্রমী নজির। গর্গর বাংলা পক্ষ কি করে না করে, কিভাবে করে ইত্যাদি আমি ভালো জানিও না। খুব একটা যে আমার জানার কথা তাও নয়। এবার আসি ভিডিও দুটির প্রসঙ্গে। প্রথম ভিডিওটা দেখি মিয়া ফিরহাদ
ববি হাকিমের। কোনো একটা জায়গায় তিনি উর্দু ভাষীদের সম্ভবত স্বপ্ন দেখাচ্ছেন যে তার স্বপ্ন হলো যে এই পশ্চিমবঙ্গের জনসংখ্যার 50% একদিন উর্দুভাষী হবে, ঘরে ঘরে শের শায়ারি চলবে। আমি কিঞ্চিত অবাক হলাম। পরে গড়গড় মুখেই শুনলাম যে এই ভিডিও ক্লিপটি হঠাৎ করে ভেসে উঠেছে। কোথায় কথাগুলো মিয়া বলেছেন, কাদের সামনে বলেছেন, এগুলো খুব একটা পরিষ্কার নয়। কিন্তু এটাকে বিজেপির যে প্রচার যন্ত্রের একজন মহাস্তম্ভ অমিত মালবিয়া, তিনি তার টুইটার হ্যান্ডেলে ব্যবহার করেছেন। সেখান থেকে গর্গের কাছে পৌঁছেছে, গর্গ আমাকে পাঠিয়েছে, এবং তারপরে সেদিনই কালক্ষেপ আর না করে দলবল নিয়ে ও বাংলা মায়ের সন্তান হিসেবে রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, তার ভিডিও আমাকে পাঠিয়েছে। সর্বাগ্রে বলি যে দেখুন, উর্দু ভাষার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। ভারী মিষ্টি ভাষা, পড়তে পারি না, কিন্তু কেউ যখন বিশুদ্ধ উচ্চারণে উর্দু বলেন, উর্দু শায়েরি শোনান, বা ইকবাল হোক, ফয়েজ আহমেদ ফয়েজ হোক, গালিব হোক, এরা সকলেই আমাদের এই যে উপমহাদেশীয় বহুমাত্রিক সাংস্কৃতিক ঐতিহ্য, তার এক একটা খুবই গুরুত্বপূর্ণ আলোকস্তম্ভ স্বরূপ। এদেরকে না জানা, এদের সাহিত্যকর্মের সঙ্গে পরিচয় না থাকাটা আমার মতে একজন কি বলবো, সচেতন সংস্কৃতিবান ভারতীয়ের পক্ষেও একটু লজ্জাজনক। এখন সময় এবং ইতিহাসের বাধ্যবাধকতার কারণে উর্দু আজ সম্পূর্ণভাবে প্রায় মুসলিমদের ভাষায় পর্যবসিত হয়েছে, কিন্তু বরাবর কিন্তু এটা তেমন ছিল না। স্বাধীনতার আগে উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকায়, দোয়াব অঞ্চলে বিশেষ করে, এবং পাঞ্জাবি ভাষাভাষী অধ্যুষিত এলাকায় উর্দুই ছিল হিন্দু মুসলিম সকলেরই পাঠ্য ভাষা। আমি সেটা প্রথম টের পেয়েছিলাম দিল্লিতে চৌধুরী দেবিলালকে দেখে। দেবিলাল আমাকে বলেছিলেন যে তিনি হিন্দি লিখতেই শেখেননি। যে সামান্য লেখাপড়া তিনি করেছেন গ্রামের স্কুলে সেই সময়, তার পুরোটাই উর্দুতে। অতএব উর্দুতে উল্টো দিক থেকে লিখতে তিনি যতটা স্বচ্ছন্দ, হিন্দিতে বাম থেকে ডানে লিখতে তার ততটাই অস্বাচ্ছন্দ্য। একই কথা আমি ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরালের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতায় শুনেছি। গুজরালের পিতৃদেব মহাত্মা গান্ধীর আদেশ মেনে পাকিস্তান গঠিত হওয়ার পরে পাকিস্তানের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য হয়েছিলেন, এবং সেই জন্য গুজরালকে কম লাঞ্ছনা ভোগ করতে হয়নি। তাকে গদ্দার কা বেটা বলা হয়েছে সংসদে দাঁড়িয়ে। তার সমর্থনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন প্রণব মুখোপাধ্যায়। তিনি যে মূর্খ সাংসদ গুজরালকে তার পিতৃপরিচয়ের জন্য গাল দিচ্ছিলেন, তাকে খুব ভালো করে ইতিহাসের পাঠ পড়িয়ে দেওয়ার পরে লজ্জায় তিনি মুখ লুকানোর জায়গা খুঁজে পাননি।
সে যাই হোক, এখন ব্যক্তিগত স্তরে আমি অন্তত দুজনকে চিনি যারা উর্দুতে মোটামুটি স্বচ্ছন্দ। একজন আমার নিজের আত্মজ কন্যা, যাকে উর্দু শিখতে হয়েছে তার গবেষণার প্রয়োজনে। দ্বিতীয়জন আমার ভ্রাতৃপ্রতিম, খুবই ঘনিষ্ঠ প্রাক্তন সহকর্মী নীলাঞ্জন হাজরা। নীলাঞ্জন উর্দু, আরবি, ফার্সি এইসব ভাষা নিয়ে নিয়মিত চর্চা করে। এই ভাষাগুলি থেকে বহু মণি মুক্ত সংগ্রহ করে বাঙালির জন্য অনুবাদ করে, এবং আমার যখনই কোনো উর্দু শব্দ নিয়ে খটকা হয় তখন আমার রেফারেন্স পয়েন্ট হলো নীলাঞ্জন। এছাড়া আমি খুব একটা যে বাঙালিদের মধ্যে উর্দু চর্চা আদৌ দেখেছি তেমন কিছু মনে পড়ে না। এই দীর্ঘ গৌরচন্দ্রিকা ছেড়ে এবার আমি মিয়া হাকিমের প্রসঙ্গে আসি। একটা কথা না বললেই নয়, সেটা হলো তিনি একটা বহুরূপী চরিত্র। এই চরিত্রের কোন দিকটা আসল আর কোনটা নকল আমি না একেবারেই বুঝতে পারি না। নিজের নির্বাচনী কেন্দ্রে গেলে তার মনে হয় তিনি মিনি পাকিস্তানে গিয়েছেন। উর্দু একাডেমিতে গেলে মনে হয় তিনি স্বপ্ন দেখাচ্ছেন পশ্চিমবঙ্গের অর্ধেক জনতা যদি উর্দুভাষী হতো তাহলে কতই না ভালো হতো। চেতলা অঞ্চলে নিজের বাড়ির সংলগ্ন জমিতে তিনি একেবারে ঝাঁচকচকে শ্বেতশুভ্র একটি মসজিদ বানিয়েছেন। মক্কায়ও গেছেন হজ করতে। হজ যে করে মুসলিম সমাজে তার পরিচয় হয়ে যায় হাজি। যেমন বৃদ্ধ বয়সে মার্ক্সবাদ ছেড়ে আব্দুর রাজ্জাক মোল্লাও হজ যাত্রী হয়েছিলেন। সে যাই হোক, এই হাজি, এই বিশেষ হাজি আবার আশ্বিনের শারদপ্রাতে মা দুর্গার শরণাপন্ন হয়ে ঘটা করে দুর্গাপুজো করেন। সেই প্রতিমায় প্রতি বছর স্বয়ং মুখ্যমন্ত্রী মায়ের চোখ আঁকেন লম্বা সিঁড়ি দিয়ে উঠে। মুখ্যমন্ত্রীর বাড়ির বিয়ের অনুষ্ঠানে মিয়া হাকিমি আবার বরকর্তা হন। কেবল আরাধনার সংস্কৃত মন্ত্রগুলিকে উর্দুতে তর্জমা করার কথা তিনি কখনো ভেবেছেন কিনা আমি সেটা বলতে পারবো না। মিয়াকে শুধু একটি কথা সবিনয়ে স্মরণ করিয়ে দিতে চাই। এই অভাগা পশ্চিমবঙ্গেই তিনি কিন্তু এমন গঙ্গা যমুনা তাহজিবের পরাকাষ্ঠা হয়ে বুক বাজিয়ে ঘুরে বেড়াতে পারেন। রাজ্যটা উর্দুস্তান হয়ে গেলে তিনি কিন্তু হয় স্রেফ কোতল হয়ে যেতেন, নতুবা তাকে কাফের ঘোষণা করে মোল্লারা এমন তাড়া করত যে তিনি পালাবার পথ খুঁজে পারতেন না। অতএব উর্দুর জন্য স্বপ্নীল পেলবতা দেখানোর সঙ্গে সঙ্গে তিনি যদি এই মারাত্মক সম্ভাবনাটির কথা মনে রাখেন বা রাখতেন তাহলে খুবই ভালো হয়, সবার পক্ষেই মঙ্গল। দেখুন, আমার মনে হয়েছে এই যে হাকিমের সহসা উর্দু প্রীতি, এটা একটা, এই খোয়াবটা কিন্তু পরিকল্পিত এবং মতলবী অনেকগুলো কারণে। প্রথম কথা, এটা মূর্খের
পাণ্ডিত্য ফলানোর একটা হাস্যকর প্রয়াস। আমি কথা মেনে নিতে রাজি আছি। শহর কলকাতার ভূগর্ভস্থ নালাগুলি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেটা হাকিম মিয়া খুব ভালোই জানেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চক্ষুশূল হওয়া সত্ত্বেও কিভাবে দিদির আঁচলের তলায় আশ্রয় নিয়ে আত্মরক্ষা করতে হয় এবং দল এবং সরকারে নিজের প্রভাব বিস্তার করতে হয়, সেই জাদুমন্ত্রও হয়তো তার জানা আছে। কিন্তু উর্দু ভাষা, তার উৎপত্তি, তার প্রয়োগ, ভৌগোলিক বিস্তার, ভারতের কোন রাজ্যে কতজন এখনো উর্দুভাষী, সেসব কোনো কিছুই তিনি জানেন বলে আমার মনে হয় না। অতএব তার অবগতির জন্যে আমি সামান্য দু একটি পরিসংখ্যান তুলে ধরছি। দেখুন, এই দুনিয়ায় এমন কোনো দেশ নেই, এমন কোনো মুসলিম দেশও নেই যেখানে 50% মানুষ উর্দুভাষী। এমনকি যে পাকিস্তানে উর্দু ইংরেজির সঙ্গে সরকারি ভাষার মর্যাদা পেয়েছে সেখানেও নয়। ধর্মের নামে দেশ ভাগ করে দেওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাহ যিনি নিজেই উর্দু জানতেন না, তিনি সচেতনভাবে একটা পাকিস্তানি স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার জন্য উর্দু ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু যাহা সরকারি ভাষা তাহাই তো মাতৃভাষা নয়। 75 বছর পরেও পাকিস্তানের মাত্র 7-8% মানুষ উর্দু ভাষী। যদিও তারা উর্দু লিখতে পারেন, পরীক্ষাতেও হয়তো উর্দুতে লিখেছেন, কিন্তু বাড়িতে উর্দু বলেন না। সেখানে তারা পাঞ্জাবি বলেন, সিন্ধি বলেন, পাঠানরা তাদের পশতো ভাষা বলেন। এই রকম অন্তত আমি পাকিস্তানে বারবার গিয়ে দেখেছি। এলাকার থেকে এলাকা ঠিক আমাদের হিন্দুস্তানের মতোই কয়েক ক্রোশ অন্তর অন্তর বুলি মানুষের বদলে যাচ্ছে। সুতরাং যে জিনিস দুনিয়ায় কখনো সম্ভব হলো না, হঠাৎ পশ্চিমবঙ্গে সেটাকে সম্ভব করার জন্য ববি হাকিমের এই ব্যাকুলতা কেন? আপনারা বলতে পারবেন না এই প্রশ্নটা অসঙ্গত। দ্বিতীয় যে কারণে আমার এই বিষয়টাকে মতলবী মনে হয়েছে সেটা হলো, ববি হাকিম কোনো লালু পাঁচু নাগরিক নন। তিনি একই সঙ্গে কলকাতার মহানাগরিক, যদিও শব্দটায় আমার প্রবল আপত্তি আছে, এবং রাজ্য মন্ত্রিসভার খুব দায়িত্বশীল মন্ত্রী। সুতরাং তিনি যখন কোনো কথা বলেন তখন তার একটা অন্য গুরুত্ব, অন্য ব্যঞ্জনা তৈরি হয়ে যায় আপনা থেকে। যেখানে যেমন সেখানে তেমন হয়ে থাকাটা ধান্দাবাজি ছাড়া, বিশুদ্ধ ধান্দাবাজি ছাড়া আর কিছুই নয়। মিয়া হাকিম কি জানেন ভারতবর্ষে এই মুহূর্তে কত মানুষ উর্দুভাষী? তাদের মধ্যে কতজন তার নিজের রাজ্য পশ্চিমবঙ্গে আছেন? তিনি না জেনে থাকলে আমি তাকে আবার জানিয়ে দিচ্ছি, ভারতবর্ষেও নয় নয় করে আজকেও আমাদের জনসংখ্যার প্রায় 5% উর্দুতে কথা বলেন।
এবং সর্বাধিক উর্দু বলা মানুষের সংখ্যা যদি মানদণ্ড হয়, তাহলে পশ্চিমবঙ্গের স্থান আজকের তারিখে 9ম স্থানে। প্রথমে যথারীতি উত্তরপ্রদেশ আছে, বিহার আছে, এমনকি ছোট্ট দিল্লি শহরও আছে। একা দিল্লি শহরে যত মানুষ উর্দুভাষী, গোটা পশ্চিমবঙ্গে কিন্তু তত মানুষ উর্দুভাষী নয়। সুতরাং খামোখা যে ভাষার সঙ্গে বাঙালির সেই অর্থে কোনোদিন কোনো নিবিড় যোগাযোগ স্থাপিত হলো না, হয়নি, হঠাৎ এটা কি কর্পোরেশনের ডাম্পিং গ্রাউন্ড আমাদের পশ্চিমবঙ্গ, যে এখানে এসে 50% মানুষকে উর্দুভাষী করে দিতে হবে মায়াজালে? মিয়া হাকিম কি জানেন যে এই উর্দু ভাষাই কিন্তু বাংলাদেশের এই যে ভাষাভিত্তিক স্বাধীনতা আন্দোলন, সেই আন্দোলনের প্রধান চালিকা শক্তি ছিল। মোহাম্মদ আলী জিন্নাহ যখন ঢাকায় গিয়ে বললেন যে গোটা দেশে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সর্বত্র সরকারি ভাষা হবে উর্দু, তখনই বাংলাদেশিরা বুঝতে পারলেন যে এই লোকটা ডাকে সাড়া দিয়ে পাকিস্তানে এসে আমরা বড্ড ভুল করে ফেলেছি। তার মানে এই নয় তারা আবার ভারতের সঙ্গে অন্তর্ভুক্তি চাইলেন, তারা চাইলেন ভাষাভিত্তিক স্বাধীনতা। কত রক্তের বিনিময়ে, কত আত্মত্যাগের বিনিময়ে সেই স্বাধীনতা 1971 সালে বাংলাদেশ অর্জন করেছিল, সে কথা আমরা জানি। সুতরাং উর্দুর কথা বলে বাঙালির ভিতরে যে নিজস্ব স্বাভিমান আছে ভাষাকে কেন্দ্র করে, সেটাকে খাটো করে দেখবেন না মিয়া হাকিম। বাঙালি পদ্মার ওপারে একরকম ভাববে আর এপারে আরেক রকম, এরকম সরলীকৃত সিদ্ধান্তই বা আপনাকে কে নিতে বলল? তার মানে আপনি যে কাজটা করছেন সেটা হলো নিজের সম্প্রদায়ের মানুষের কাছে, যাদের একটা অকিঞ্চিতকর অংশ উর্দুভাষী, তাদেরকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছেন। কেন দেখাচ্ছেন সেটা কি আমরা জানি না? আর আপনারা এই কাজ করেন বলেই পশ্চিমবঙ্গে উল্টো দিকটা আজকে এত সুসংহত হয়ে গেছে। Every action has its equal and opposite reaction. একটা বারুদের স্তূপের উপরে বসে আছে আমাদের রাজ্য, সেই রাজ্যে একটা বিশেষ শ্রেণীকে এইভাবে অযথা মিথ্যা কথা বলে, মিথ্যে স্বপ্ন দেখিয়ে তাদেরকে সুড়সুড়ি দেওয়া বিপদ কিন্তু খুব বেশি। মেটিয়াবুরুজে সেই বিপদ মিয়া হাকিম টের পাবেন না, চেতলায় বাড়িতে এলেই কিন্তু টের পেয়ে যেতে পারেন। অতএব আমার সবিনয় নিবেদন এই যে দয়া করে এই ধরনের সস্তার হাততালি কুড়োনো বারুদ ভরা রাজনীতি করা বন্ধ করুন, নইলে
সামনে কিন্তু দিন অন্ধকার। ভালো থাকবেন। নমস্কার, শুভরাত্রি।